রংপুরে ৪ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনার বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, ৪ জনের একই পরিবারের ৪ জনের এই হত্যা নিয়ে নতুন আর কি কি তথ্য পেয়েছেন? এলাকার লোকজন এই বিষয়ে কি বলছেন, বিস্তারিত জানাবেন। চৈতি, এই মুহূর্তে আমরা আছি নিহতের বাড়ি মাসুপাড়া, যে বাড়িটিতে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেই বাড়িটির সামনে তার স্বজনদের এবং হিন্দু কমিউনিটির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে সাথে নিয়ে দাঁড়িয়েছি। কিছুক্ষণ আগে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাহবুদ তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি যেটি বলেছেন যে এই ঘটনা, এই হত্যাকাণ্ড, 4টি হত্যাকাণ্ড মাদক সেবন দেখে ফেলার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং তিনি জানিয়েছেন যে যাদেরকে আটক করা হয়েছে তারা ঘটনার সাথে এই ঘটনার দায় স্বীকার করেছেন এবং পাশাপাশি কিছু আলামত উদ্ধার করেছেন। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই যিনি নিহত হয়েছেন তার ভাতিজি সপ্তমী চক্রবর্তী। আপনার কাছে জানতে চাইবে যে পুলিশ বলছে যে মাদক সেবন দেখে ফেলায় এই 4 জনকে হত্যা করা হয়েছে, এটি কতটুকু বিশ্বাসযোগ্য? এবং এই যে একটা জনবসতি এলাকায় 4 জনকে হত্যা করলো, কেউ দেখলো না, কোনো শব্দ এলো না, আপনার কাছে কি মনে হয়? আমি এখন কিছুই বুঝতে পারছি না। এখন আমার তো মনে হচ্ছে 2 জনের পক্ষে তো এটা করা হয়তো বা সম্ভবই না। 4 জন লোককে কি 2 জন লোক মারতে পারে? এখন তো এ সম্বন্ধে কিছু বলতে পারতেছি না। এখানে আছেন নিখিলেন্দ্র গুহ রায়, যিনি কালীবাড়ি মন্দিরের পূজার্যপন কমিটির নেতা। আপনার কাছে জানতে চাইবো কতক্ষণের মধ্যে আপনারা লাশ পাবেন? এই যে পুলিশের বক্তব্যের সাথে আপনারা কতটুকু একমত? পুলিশ আমাদের পুলিশ কমিশনার মাহবুব সাহেব একটা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে 2 জন এই ঘটনার সাথে জড়িত। তো আসলে এই যে একটু আগে যে আমার পাশে যে আমার বোনটি বললেন যে 2 জনের পক্ষে আদৌ সম্ভব কিনা, এটা একটা প্রশ্নবোধক ব্যাপার। তা আমার মনে হয় পুলিশ আরো বেশি এটা নিয়ে ইনভেস্টিগেশন করবে এবং প্রকৃত ঘটনার সম্পূর্ণটাই তারা উদ্ঘাটন করবে। আর আপনি যেটা বললেন এই মুহূর্তে যে আমরা এখনই খবর পেয়েছি, পোস্টমর্টম চলছে। পোস্টমর্টম শেষ হলেই আমরা পুরোপুরি প্রস্তুত আছি। আমরা এখানকার যে আমাদের কেন্দ্রীয় মহাশ্মশান, দক্ষিণগঞ্জ মহাশ্মশান, একই সঙ্গে 4টি শবদেহরই আমরা একই সঙ্গে দাহ করব, সেই প্রিপারেশন আমাদের আছে। চৈতি শুনছিলেন তার স্বজন এবং এখানে হিন্দু নেতৃবৃন্দ, তারা যেটি বলছেন যে এই ঘটনা আরো খতিয়ে দেখে যেন প্রকৃত অর্থে যারা দোষী তারা শনাক্ত হয় এবং পাশাপাশি যারা জড়িত তাদের কঠোর থেকে কঠোর শাস্তি নিশ্চিত করতে চান। এবং চৈতি, একটু জানিয়ে রাখি যে এই যে বাসাটির 2 পাশে কিন্তু 2টি দোকান রয়েছে এবং অপোজিটে কিন্তু একটা মন্দির রয়েছে এবং এই এলাকার যে গলিটা মাসুপাড়ার যে এই গলিটাতে কিন্তু 150 থেকে 200 পরিবার বসবাস করে, একেবারে ঘনবসতিপূর্ণ। সেখানে 4 জনকে রাতভর হত্যা করা হলো, অথচ কেউ জানলো না, টুস শব্দ কেউ পায়নি এবং বৃহস্পতিবার রাত, শুক্রবার দিনভর এবং শনিবার সারাদিন কেউই কোনো বিষয় আজ করতে পারেনি। এটি একেবারেই অবিশ্বাস্য বলছেন এখানকার সাধারণ মানুষ। তবে পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, তারা বলছেন যে ঘটনার সাথে এই 2 জন জড়িত, আলামত উদ্ধার করা হয়েছে এবং তারা ঘটনার সাথে তারা ঘটনার দায় স্বীকার করেছেন। এখনো কিন্তু জবানবন্দি হয়নি, ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি আসেনি। তো জবানবন্দি আসলে হয়তো আমরা আরো বিশ্বাসযোগ্য করে বলতে পারবো। তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে কিন্তু রংপুরের মানুষ ফুঁসে উঠেছে। সকাল 11টা জেলা স্কুলে মানববন্ধন হয়েছে, 12টায় রংপুর কারমাইকেল কলেজের পক্ষ থেকে মানববন্ধন হয়েছে এবং এখানে কিন্তু রংপুরের স্থানীয় রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল তিনি এখানে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। পাশাপাশি মহানগর জামাতের আমির এটিএম আজম খান তিনিও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন এই ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন এবং দ্রুত এদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি তারা নিশ্চিত করতে চান। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। চৈতি। বায়েজিদ, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন নিশ্চয়ই, পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, রংপুরে 4 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনার বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। ঢাকায় কয়েকটি বিদেশি দূতাবাসে হামলার হুমকি, গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরই মধ্যে দূতাবাসগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি এবং ডিবি। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, ইমেইলে পাঠানো এসব বার্তা স্ক্যাম হতে পারে, তবে গোয়েন্দাদের দাবি দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে একটি গোষ্ঠী। মহিম মিজানের রিপোর্ট। ঢাকার কূটনৈতিক পাড়ায় হঠাৎ বাড়তি সতর্কতা। জাপান, চীন, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসে ইমেইলে দেয়া হয়েছে হামলার হুমকি। এরপর বিষয়টি বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটকে জানায় দূতাবাস কর্তৃপক্ষ। বারিধারায় চীন ও জাপানি দূতাবাসে বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা। সংশ্লিষ্ট দূতাবাসগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হয় আলোচনা। হামলার হুমকিটি গুরুত্ব দিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির বিশেষায়িত ইউনিট সিটিটিসিকে। পাশাপাশি কাজ করছে ডিবি পুলিশ। 3-4টা দূতাবাস এবং আমাদের কয়েকটা সরকারি দপ্তরেও দিয়েছে। এটা নিয়ে আমরা কাজ করতেছি, দেখা যাক। আমরা ইনশাল্লাহ আমরা তো আপনাদেরকে আশ্বস্ত করেছি যে কোনো ঘটনা ঘটলে এটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমরা আশাবাদী যে এটাও আমরা উদ্ঘাটন করব। এই নেপথ্যে যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। সংবাদ সম্মেলনে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার জানান, এইসব ইমেল বার্তায় সরাসরি জঙ্গি বা সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি অথবা কোনো মহলকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এটি হতে পারে। হুমকির উৎস খুঁজতে ইমেইলের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ করছেন গোয়েন্দারা। আমার ধারণা যে শত্রুতাবশত পাশাপাশি দেশের ইমেজকে নষ্ট করার জন্য আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবেসি আছে, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য, এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা। এরই মধ্যে ঢাকার কূটনৈতিক এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ানো হয়েছে। মহিম মিজান, ৭১, ঢাকা। বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মদিবস শুরু করেছেন নবনির্বাচিত 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গার্ড অব অনার সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন রাষ্ট্রপতি। এর আগে সকালে হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে তিনি বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী দল তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেন। মামুন হোসেনের রিপোর্ট। দেশের 23তম রাষ্ট্রপতিকে বরণ করতে রোববার সকাল থেকেই বঙ্গভবনে ছিল নানা প্রস্তুতি। বেলা 11টায় হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী দলের আনুষ্ঠানিক অভ্যর্থনা পান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বঙ্গভবনে প্রবেশের পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিকতার পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন তিনি। বৈঠক করেন কর্মকর্তাদের সঙ্গে। একই সঙ্গে সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে শুরু হয় বঙ্গভবনে 23তম রাষ্ট্রপতির আনুষ্ঠানিক কর্মযাত্রা। মামুন হুসাইন, ৭১, ঢাকা। সাংবিধানিক প্রক্রিয়া মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, এ তথ্য জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, বিগত 16 বছর দেশে কোনো নির্বাচনে জনগণের অধিকার প্রতিফলিত হয়নি। আর নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, 17 বছর সাংবাদিকদের হাত বেঁধে রাখা হয়েছিল। আর বিমান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়ে প্রথম কর্মদিবসে রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বিস্তারিত শারমিন নীরার রিপোর্টে। বিএনপি সরকারের প্রথম 6 মাসেই মন্ত্রিসভায় রদবদল। শুক্রবার শপথের পর রোববার সচিবালয়ে নিজ নিজ দফতরে বসেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। কুশল বিনিময় করেন কর্মকর্তাদের সাথে, পরে কথা বলেন গণমাধ্যমে। সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী আব্দুল মঈন খান জানান, সাংবিধানিক প্রক্রিয়া মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা। বিভিন্ন সময়ে সংসদ অধিবেশনে নানা বক্তব্য দিয়ে পরিচিতি পাওয়া মুখ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে নিজ দফতরে প্রথম অফিস করেছেন। এ সময় সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় জানান তিনি। বলেন, গণমাধ্যমে জুলাইকে খাটো করে দেখার সুযোগ নেই। আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবে সংবাদ মাধ্যম
বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই সব দিক থেকে। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই মাথায় রাখতে হবে যে কর্মকর্তাদের সাথে প্রথম দিন শুভেচ্ছা বিনিময় করেছেন দায়িত্ব পাওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। আর বিমান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়ে এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়বে। আগামী বছর বিমান বহরে যুক্ত হচ্ছে 10টি উড়োজাহাজ। আমি ডিসেম্বরের মধ্যেই বিমান কিনতে চাই, বিমান লিজ নিতে চাই। ডিসেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই, সো দ্যাট আগামী বছর থেকে যাতে আমার বিমান বহরে নতুন বিমান যুক্ত হয়। আসছে অক্টোবরে কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন শুরু হচ্ছে বলেও জানান তিনি। এখন এক্সিকিউশন আমরা যাব। শারমিন মীরা, ৭১, ঢাকা। এখানে বর্তমান সরকারও ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্র সংস্কারে রাসূলের নীতি এবং আদর্শ বিষয়ে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে আয়োজিত সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। একটি বিশেষ মহলকে খুশি করতেই জুলাই অভ্যুত্থানের অনেক উপাদান জুলাই জাদুঘরে রাখা হয়নি বলেও অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, ইতিহাস সাক্ষী, একবার যারা পালিয়ে যায় তারা ফিরে আসতে পারেনি। তার আশা গভীরভাবে আস্থাশীল সমাজ বদলাবে, তার লক্ষণ সারা বিশ্বে দেখা যাচ্ছে। মানবিক সমাজ গড়ার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। দুর্বল কারিগরি সিস্টেমের কারণে গ্রাহকদের কাছ থেকে হিসাব রক্ষণাবেক্ষণ ফি কাটতে পারছে না অগ্রণী ব্যাংক। নেওয়া যাচ্ছে না এসএমএস চার্জ। ফলে বছরে ১৬০ কোটি টাকার উপরে খোয়া যাচ্ছে ব্যাংকটির, যা উঠে এসেছে বিশেষ নিরীক্ষায়। এতে বলা হয়, ১.৫ দশকের পুঞ্জীভূত এই সমস্যার কারণে প্রতিষ্ঠানটির ক্ষতি দাঁড়িয়েছে ২,০০০ কোটি টাকা। শুধু তাই নয়, প্রকৃত কর্মীর তুলনায় প্রায় ১,৬৬,০০০ বেশি হিসাব স্টাফ অ্যাকাউন্ট পাওয়া যায় ওই নিরীক্ষায়। আব্দুল জাহির আনাসের ৩ পর্বে প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরা ছিলেন আহসান হাবিব টিটো। স্বাধীনতার পর দেশের অর্থনীতি পুনর্গঠনে বড় ভূমিকা ছিল অগ্রণী ব্যাংকের, কিন্তু সীমাহীন অব্যবস্থাপনা আর অনিয়মে প্রশ্নবিদ্ধ প্রতিষ্ঠানের কর্মকাণ্ড, যা আরও একবার উঠে এলো অভ্যন্তরীণ বিশেষ নিরীক্ষায়। প্রতিবেদনে বলা হয়, ব্যাংকের কোর সিস্টেমে সক্রিয় হিসাব প্রায় ১.৫ কোটি, এর মধ্যে সঞ্চয়ী ১,৩৯,০০,০০০। দেশের ১০টি বড় শাখায় নমুনা পর্যবেক্ষণ করে এসব হিসাবের ১৩% বা ১৮ লাখ থেকে কোনো চার্জ আদায় না করার তথ্য পায় নিরীক্ষা দল, যাতে ব্যাংকের বার্ষিক ক্ষতি প্রায় ৬৩ কোটি টাকা। অন্যদিকে ৪৫,৭০,০০০ গ্রাহকের হিসাব থেকে কাটা হয়নি এসএমএস অ্যালার্ট চার্জ, তাতেও ক্ষতি ৬৪,৪২,০০,০০০ টাকা। সব মিলিয়ে বছরে খোয়া যায় ১২৮,৫৩,০০,০০০ টাকা। ১.৫ দশকে যার পরিমাণ প্রায় ১,৯০০ কোটি। আমাদের দেখতে হবে যে কোন ব্যাংকের এইটাকে অডিট পর্যায়ে ধরা পড়েছিল কি পড়ে নাই, এবং যেই অনিয়ম বা যেই ব্যত্যয়গুলো হয়েছে সেগুলো কি পেশাদারি দক্ষতার ঘাটতির জন্য হলো, নাকি এটার ভিতরে কোনো ধরনের দুর্নীতির বিষয় রয়েছে। সুতরাং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে সামনের দিনে পদক্ষেপ নেওয়াটাও দরকার আছে। এই পুরোটার ভিতরে যদি এক ধরনের জবাবদিহিতা না থাকে, তখন পেশাদারিত্বে কিছুটা উন্নতি করার ক্ষেত্রেও যে চাপটা থাকবে ব্যাংকের ওই টিমের, সেইটার ভিতরেও ঘাটতি থেকে যাবে। এই ক্ষতির পেছনে কোর ব্যাংকিং সিস্টেম বা টেমোনাস 24 সফটওয়্যারের ত্রুটিকে দায়ী করেছে নিরীক্ষা দল। বলা হয়, বকেয়া চার্জ সক্রিয়ভাবে আদায়ের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরেই লোকসান গুনতে হচ্ছে ব্যাংকটিকে। তবে আরও বড় প্রশ্ন উঠেছে স্টাফ অ্যাকাউন্ট নিয়ে। প্রতিষ্ঠানটির সিস্টেমে এ সংক্রান্ত হিসাব দেখাচ্ছে ১,৭৬,৮৩৪টি, অথচ বর্তমানে কর্মী মাত্র ১০,৪৫০ জন।
এসব হিসাব যাচাই করে প্রকৃত কর্মী ছাড়া অন্যদের কাছ থেকেও নিয়ম অনুযায়ী চার্জ আদায় করার সুপারিশ করা হয়েছে। 128 কোটি টাকা আমার তো চোখে পড়ে না এটা করে দেবে না, এটা কোনো জায়গায় মিস ইনফর্মড হয়েছে ভাই। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এবং একই সাথে ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদনে যে অনিয়ম বের হয়েছে এই বিষয়ে ব্যাংকের উচিত তাৎক্ষণিকভাবে এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। শুধু অর্থক্ষতিই নয়, গ্রাহকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছে নিরীক্ষা দল। কারণ বহু ক্ষেত্রেই পাওয়া যায়নি পর্যাপ্ত ও সঠিক তথ্য, যাতে তৈরি হয়েছে অর্থ আত্মসাতের ঝুঁকি। তাই ক্ষতি কাটাতে সিস্টেম আপগ্রেড সহ দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানিয়েছে নিরীক্ষা দল। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। কাগজে কলমে মূল্যস্ফীতি কমলেও সুফল মেলেনি জনজীবনে। দীর্ঘদিন ধরেই জিনিসপত্রের দামের উত্তাপে পুড়ছে সাধারণের পকেট। টিসিবির বাজার দর বিশ্লেষণ বলছে, দাম বৃদ্ধির তালিকা ছিল শাকসবজি, মাছ, মাংস, ডিমের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। তবে কিছুটা স্বস্তি মিলেছে আলু, পেঁয়াজে। মেজবা হাসানের রিপোর্ট। দীর্ঘদিন ধরে পণ্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় নাভিশ্বাস সাধারণ মানুষের। শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, মাস জুড়ে দাম বৃদ্ধির তালিকায় ছিল বহু পণ্য। এমন দুর্ভোগ যখন নিত্যদিনের সঙ্গী, ঠিক তখনই মূল্যস্ফীতির কমার কথা বলছে সরকার। যদিও বাজার বিশ্লেষণে মিলছে ভিন্ন তথ্য, পরিসংখ্যানের সাথে মিল নেই বহু পণ্যের। দাম বাড়ার প্রবণতায় সবার উপরে থাকছে সবজি। কোনো কোনো পণ্যে বাজার ব্যবধানে বেড়েছে ৫০%-এরও বেশি। বিশেষ করে কাঁচা মরিচের দাম বাড়ে দ্বিগুণের বেশি। বিক্রি হয় রেকর্ড ৩২০ থেকে ৪০০ টাকা কেজি। প্রায় ১৫% বেড়ে ডিম বিক্রি হয় ডজন প্রতি ১৫০ টাকার উপরে। আগে আসলে ১২০, এখন হয়েছে ৪৫-৫০। তো সবজির তো ৮০ টাকার নিচে কোনো সবজি ১০০ টাকাও আছে। ইনকাম বাড়ে নাই, কিন্তু নিত্য পণ্য দাম সবকিছুই বাড়ছে। না হয় কম কিনতে হচ্ছে, না হয় কম খেতে হচ্ছে। বাদ যায়নি মাংসের বাজারও। বছর ব্যবধানে ২০% বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে, আর সোনালী বিক্রি হয় ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে। একই অবস্থায় মাছের বাজারেও। ফলে সপ্তাহ কিংবা মাস জুড়েই ছিল এমন অস্বস্তি। আগে হয়তো যেটা দেশি মাছ খেতে পারতাম সেটাকে এখন চাষের মাছে নিয়ে আসতে হচ্ছে। তেলাপিয়া মাছ কিনতাম বা পাঙ্গাস কিনতাম ১৮০ টাকা ৭০ টাকা করে, ঠিক না? এখন সে মাছটা ২০০ উপরে হয়ে গেছে মাছ। এবার এসে ২০-৩০ টাকা বাড়ছে। তবে স্বস্তি মিলেছে কিছু পণ্যে। দেশি পেঁয়াজ ৮% কমে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। আলুর দাম ৫% কমে মিলছে ২৫ থেকে ৩০ টাকায়। চিনির দাম হঠাৎ 2 দিনে ৫০০ টাকা প্রতি বস্তায় বেড়ে গেছে। এনে যে পয়সা ইনকাম করি, আমার ঘরে 5 জন মানুষ খাওয়ান না, আমার বাজারে পয়সাটা হয় না। বিশেষজ্ঞদের মতে, কাগজ কলমে সামগ্রিক মূল্যস্ফীতি কমলেও সাধারণ মানুষের অস্বস্তি কমানোই এখন বড় চ্যালেঞ্জ। সরকার থেকেও তাকে যদি রাজনৈতিক সেই আশ্রয় বলি বা রাজনৈতিক যে ব্যাকআপটা দেওয়া বলি, সেই জায়গাগুলোরও একটা প্রয়োজন রয়েছে। এই ধরনের জায়গায় একটা স্বচ্ছতা ইনশিওর করার জন্য, একটা সাহস জাগানোর জন্য, এবং একই সাথে ব্যবসায়ী যারা কিনা কালোবাজারি, যারা কিনা সিন্ডিকেট করছে, তাদেরকেও একটা সিগন্যাল দেওয়ার জন্য যে এই প্রসেস আসলে অনেকদিন ধরে হয়ে এসেছে। বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতে কার্যকর উদ্যোগের দাবি জানান ভোক্তা সাধারণ। মেজবাহ হাসান, ৭১, ঢাকা। ঘন ঘন লোডশেডিং এর কারণে লোকসানে পড়েছেন মানিকগঞ্জ ও নেত্রকোনায় পোল্ট্রি খামারিরা। গরমে মুরগির শেডে তাপমাত্রা বেড়ে মারা যাচ্ছে মুরগি, পাশাপাশি ডিমের উৎপাদনও কমেছে। বিদ্যুতের কর্মকর্তারা জানান, প্রয়োজনের তুলনায় কম বিদ্যুৎ সরবরাহের কারণে লোডশেডিং দিতে হচ্ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। একদিকে তীব্র গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং। এতে বিপর্যয়ে পড়েছেন মানিকগঞ্জের পোল্ট্রি খামারিরা। তারা জানান, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় হিট স্ট্রোকে মুরগি মারা যাচ্ছে। কমে গেছে ডিমের উৎপাদনও। কারেন্ট থাকেই না, ধরেন আজকে তো এই যে চলে গেছে, আর আসবো এটা ঠিক নাই। শুধু এই মুরগি মারা যায় এটাই না, কিন্তু এই হিট স্ট্রোকের জন্য আমাদের আবার মেডিসিন খাওয়ার লাগে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, যে কারণে হাসপাতাল, কারাগার, শিল্পাঞ্চল সহ বেশ কিছু এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। হসপিটালগুলো আছে, আমাদের যে জেলা কারাগার আছে,
এবং এই সংশ্লিষ্ট বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের এই এলাকাগুলো বিদ্যুৎ দেওয়ার আমাদের একটা নৈতিক দায়িত্ব থেকে যায়। একইভাবে দুশ্চিন্তায় নেত্রকোনার পোল্ট্রি খামারিরা। বিদ্যুতের অভাবে পর্যাপ্ত বাতাস চলাচল না করায় খামারের মুরগি অসুস্থ হয়ে পড়ছে। বাচ্চা ছোট থাকে, এই বাচ্চা কারেন্টে হিট না দেওয়া হয় তাহলে বাচ্চা পরিপূর্ণ হয় না। ওষুধ খাওয়ালে ওই যে এগুলা সর্দি সবসময় লাগিয়ে থাকে। লোডশেডিং হলে পানি দিতে পারে না, এরপর প্রচন্ড তাপে মুরগি সমানে মারা যায়। লোডশেডিং এর কারণে মুরগির পাশাপাশি শ্রমিকদেরও ভোগান্তি বেড়েছে। মুরগির শ্বাসকষ্ট হয়, ডিম কমে যায়, মুরগি মারা যায়। আমরাই চলতে পারি না, তবে এই মুরগি কেমনে থাকবে? জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, গরমে ফ্যান বন্ধ থাকলে শেডের ভেতরের তাপমাত্রা দ্রুত বাড়ে। হিট স্ট্রোক হতে রক্ষা পেতে আমরা বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করি। অনেক সময় কুলিং করার জন্য পানি, যেমন তার শেডের উপরে পানি প্রবাহিত করা হয়, সেক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজনীয়তা আছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, নেত্রকোনায় দিনের বেলা সাধারণত 5 থেকে 10% লোডশেডিং হচ্ছে, কিন্তু রাতে চাহিদা বেড়ে যাওয়ায় আরো বেশি লোডশেডিং দিতে হচ্ছে। নেত্রকোনাতেও মানে লোডশেডিং 5 থেকে 10%-এর বেশি নাই দিনের বেলা, রাতের বেলা হয়তো 30-40%-এর বেশি হয় না। নেত্রকোনা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যে সেখানে 1076টি বাণিজ্যিক পোল্ট্রি খামার রয়েছে। এর বাইরে ছোট বড় মিলিয়ে আরো 18,000 খামার রয়েছে। বনশ্রী হালদার, 71। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।